এই ভার্বগুলো পরবর্তীতে যেন আবার এই মুহূর্তে যদি খাতা কলম নাও থাকে শেয়ার করে রাখলে আপনি পরে আবার আপনার মতো করে এই খাতা কলম হাতে নিয়ে বসে আবার কিন্তু এগুলো নোট করতে পারবেন। একটা ভার্ব জীবনে বারবার পড়ে টাইম কিল করবেন এটা দরকার নাই। আসলে একটা ভার্ব একবার পড়বেন আর ভার্বের উপরে আপনাকে পিএইচডি করতে হবে এইটা না। ভার্বগুলো যতটুকু যেভাবে জানলে এই বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কম্পিটিটিভ পরীক্ষাগুলো ফেস করতে পারবেন, ভালো করবেন, এইটা তো দরকার। আর এটার জন্য আসলে যতটুকু দরকার ততটুকু আলোচনা করব ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমি গত দিনে যে ভার্বের ব্রাঞ্চ, ট্রানজিটিভ ভার্বের যে ব্রাঞ্চগুলো ছিল ওই ব্রাঞ্চগুলোর ওখানে কিন্তু একটা ভার্ব নিচে বাকি ছিল, গ্রুপ ভার্ব। একটু ছোট আলোচনা গ্রুপ ভার্বের 2 মিনিটের, এই আলোচনাটা করে আমি পরের শাখা প্রশাখাগুলোতে আসতেছি। গ্রুপ ভার্ব আপনারা আচ্ছা, গ্রুপ ভার্ব এইটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ। এইটার আরেকটা নাম হলো ফ্রেজাল ভার্ব। এটার আরেকটা নাম হলো প্রিপজিশনাল ভার্ব। প্রিপজিশনাল আচ্ছা, গ্রুপ ভার্ব, ভার্বাল ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, প্রিপজিশনাল ভার্ব, আসলে বিষয়টা একটাই, নাম শুধু অনেকগুলো কিন্তু বিষয়টা একটা। সোজাভাবে মনে রাখবেন, দা ভার্ব হুইচ টেকস আ প্রিপজিশন এক্সপ্রেসিং ইটস মিনিং। আচ্ছা, বা টু এক্সপ্রেস ইটস মিনিং, যে ভার্বগুলো অর্থ প্রকাশ করার ক্ষেত্রে সাথে একটা প্রিপজিশন নিয়ে অর্থ প্রকাশ করে, যখন একটা ভার্ব যখন সাথে প্রিপজিশন নিয়ে অর্থ প্রকাশ করে তখন এই ভার্বটার নাম হয়ে যায় গ্রুপ ভার্ব। তো তখন এই ভার্বটার নাম হয়ে যায় গ্রুপ ভার্ব। আপনারা গ্রুপ ভার্ব পড়ছেন অনেক। যেমন আমি যদি এখানে বলি যে ভাই লুক, এমনি মনে করেন একটা, তাহলে লুক ডাউন, তাহলে লুক ডাউন, লুক ডাউন মানে তিরস্কার করা, অবজ্ঞা করা। তা লুক ডাউন তিরস্কার করা, তখন এইটাকে আমরা বলবো কি, লুক ইনটু, লুক ফর, এগুলো আপনারা পড়ছেন। এখানে যেমন আমরা বলি যে সি অফ, সি অফ মানে বিদায় জানানো, তাহলে সি একটা ভার্ব, এটার সাথে কি অফ আসলো, অফ আসার কারণে সি অফ মানে বিদায় জানানো, তাহলে এইটা একটা কি গ্রুপ ভার্ব বা ভার্বাল ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব বা প্রিপজিশনাল ভার্ব যেটাই বলেন। তাহলে ভার্ব সাথে কি নিবে, প্রিপজিশন নিয়ে অর্থ প্রকাশ করবে। আপনাদের এই ব্যতিক্রম যে বিষয়গুলো একটু জানতে হয়, যেমন এই গ্রুপ ভার্বগুলো খুব ইম্পর্টেন্ট, গ্রুপ ভার্বগুলো আপনারা পড়বেন। এবং গ্রুপ ভার্ব পড়লে উপকারিতা আছে কি জানেন, একসঙ্গে গ্রুপ ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলো গ্রুপ ভার্ব থেকে আসে, এবং অর্থটা যখন আপনার এই প্রিপজিশনের সাথে মিলায় জানা থাকে তখন কিন্তু পরীক্ষায় আপনাকে এটা খুব বেশি হেল্প করে। এই জন্য আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে গ্রুপ ভার্বগুলো, আমি চেষ্টা করছি যে ইংলিশ সসে বাছাইকৃত গ্রুপ ভার্বগুলো দেওয়ার জন্য, এবং দিয়ে সেগুলোর সাথে বাক্য এবং এক্সারসাইজ দেওয়া আছে। আপনারা অ্যাটলিস্ট ইংলিশ সসের গ্রুপ ভার্বগুলো শেষ করতে পারেন পড়ে, অথবা যার কাছে যে বই আছে সেটা পড়তে পারেন। ইংলিশ সসেরগুলো ছবি তুলে নিয়েও আপনি মিলাই দেখতে পারেন, যেহেতু আমি ওখানে বাছাই করে এই গ্রুপ ভার্বগুলো পড়ছি। এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, গ্রুপ ভার্বগুলো পড়ার সময় একটু মজাও আছে, যেহেতু একটু উল্টে অর্থ দেয়। আপনি যেমন এখানে সি অফ, আরেকটা কিন্তু ফ্রেজ আছে সেন্ড অফ। আচ্ছা, আপনারা এখানে জানেন যে সি অফ মানে বিদায় জানানো, তাহলে সেন্ড অফ মানে কি, সেন্ড অফও কিন্তু ইউজ হয়। তাহলে এখানে মনে রাখবেন যে সেন্ড অফ, বিদায় কিন্তু 2 ধরনের। আমি এখানে বসে আছি, অথবা একজন যাচ্ছে, ভাই আমি চলে গেলাম, আচ্ছা বাই বাই, যাও, ঠিক আছে। আরেক সময় দেখা যায় যে যখন ইম্পর্ট্যান্ট গেস্ট হয়, ইম্পর্ট্যান্ট গেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, ওই লোকটা যেখানে যায় সেখানে গিয়ে আগায়ে দেয়া, এই আগায়ে দেওয়ার অর্থটা হচ্ছে সেন্ড অফ। সি অফ মানে বিদায় জানানো, সেন্ড অফ মানে আগায়ে দেয়া, আগায়ে দিয়ে বিদায় জানানো আর কি। তাহলে দুইটাই বিদায় জানানো, একটু পার্থক্য আছে। তাহলে আমরা আসলে সবসময় সি অফ করি না, মাঝে মাঝে কিন্তু সেন্ড অফও করি। মানে সবসময় শুধু বিদায় জানাই সেটা না, মাঝে মাঝে কিন্তু কোনো গেস্ট বা খুব ইন্টিমেট হলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেন্ড অফ করি। তাহলে এই পার্থক্য যখন আপনি জানবেন তখন কিন্তু এগুলো পড়তে আপনার ভালো লাগবে, যে সি অফ মানে সাধারণ বিদায় জানানো, সেন্ড অফ মানে কি করা, আগায় দেয়া। আপনি যেমন আপনারা এখন লেকচার শুনতেছেন, তা লেকচার শুনতেছেন, এই লেকচারের সাথে কিন্তু আপনি নোট করতেছেন। আপনি যখন একবার ভাবলেন যে টেক ডাউন, মনে করেন, তা টেক ডাউন
নোট ডাউন, জট ডাউন, পুট ডাউন, আপনি যেটাই লেখেন, তাহলে এই যে যখন আপনি পড়তেছেন যে লেখার ইংরেজি আসলে বা নোট করে নেওয়ার ইংরেজি শুধু রাইট ডাউন না, পুট ডাউন, জট ডাউন, টেক ডাউন যত হয় এগুলো, তাহলে এই যে আপনি টেক ডাউন পড়লেন, এই টেক ডাউনটা হলো কি ভার্ব? গ্রুপ ভার্ব। টেক ডাউন লিখিয়ে নেয়া বা নোট করে নেয়া, তা নোট করে নেয়া, লিখে নেয়া, এগুলো হচ্ছে। তাহলে সোজা কথাই কোনো ভার্ব সাথে প্রিপজিশন নিয়ে যখন অর্থ প্রকাশ করে তখন এই ভার্বটাকে বলা হয় প্রিপজিশনাল ভার্ব, ভার্বাল ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, যেটা আপনারা নাম দেন সেটাই। দাও না ডাস্টারটা দাও, কি বুঝতে পারছেন কিনা? তাহলে ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, এই ভার্বগুলো নিয়ে আমার মনে হয় আর কনফিউশন থাকার কথা না, এইটা নিয়ে কোনো জটিল আলোচনাও নাই, আর এটাকে জটিল ভাবারও কোনো সুযোগ নাই। আমি এখন মূল আলোচনায় আসব, আপনারা খুব অ্যাটেন্টিভ থাকবেন। এই ভার্বগুলো কিন্তু পড়ছেন, তাহলে আজকে আবার পড়বেন কেন, বা আসলে এখানে স্পেশালিটিটা কি? এখানে দেখেন আমরা পড়ছিলাম যে ফিনিট ভার্বগুলো দুই প্রকার, ট্রানজিট, প্রিন্সিপাল আর অক্সিলারি। তা প্রিন্সিপাল এবং অক্সিলারি, প্রিন্সিপালের ব্রাঞ্চগুলো আমরা মোটামুটি চেষ্টা করছি আলোচনা শেষ করার জন্য, কিন্তু অক্সিলারি যে ভার্বগুলো, আচ্ছা এই অক্সিলারি ভার্বগুলো প্রথমে দুই প্রকার, একগুলো হলো প্রাইমারি অক্সিলারি আর একগুলো হলো মডাল অক্সিলারি। আচ্ছা প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি। এখন দেখেন ভাগটা এইভাবে কেমন করে, এই প্রাইমারি অক্সিলারিগুলো এগুলো আবার তিনটা ভাগে ভাগ। এটা হলো বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর আমি সংক্ষেপে লিখতেছি ডু ভার্ব। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, খুব মনোযোগ দিবেন, এখন এই আলোচনাটা একটু বুঝেন। আর মডাল অক্সিলারিগুলোর এখানে এসে, মডাল অক্সিলারিগুলো দুইটা ভাগে ভাগ করব আমরা, একটা হলো পিওর মডাল, একগুলো হলো পিওর মডাল, আর একগুলো হলো সেমি মডাল। সেমি মডাল, পিওর মডাল, আর একগুলো হলো কি সেমি মডাল। এখানে দেখেন এই ভার্বগুলো কিন্তু সবাই পড়ছেন, তাহলে এখানে আসলে যে এগুলো আমরা পড়ছি বা আলোচনা করছি বা ক্লাস করছি, এগুলোর আসলে এখন আমরা কি পড়বো? খুব বেসিক আগে দুই তিন চারটে কথা শুনে নেন। অক্সিলারি ভার্বের সংজ্ঞা আমরা সবাই জানি, দ্য ভার্বস হুইচ হেল্প সাম আদার ভার্বস মেক ইটস ভয়েস, মুড অর টেন্স। তো যেই ভার্বগুলো অন্য একটা ভার্বকে হেল্প করবে ভয়েস, টেন্স এবং মুড তৈরি করতে, ভয়েস, টেন্স এবং মুড তৈরি করতে যে ভার্ব অন্য ভার্বগুলোকে হেল্প করবে, এই ভার্বগুলোকে বলা হয় কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এটা আপনারা জানেন। তাহলে অক্সিলারি ভার্ব, এখানে একটা বিষয় কিন্তু অনেক সময় থাকতে পারে, আপনাদের একটু ক্লিয়ার না থাকতে পারে, সেটা হলো মুডটা আসলে কি। মুড কি, আমরা মুড আসলে কেমন করে বুঝবো যে আসলে মুড তৈরি করে? মুডের আসলে একটু আলোচনা আছে। মুডটা তিন প্রকার, তা এই যে ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ এবং সাবজাংটিভ। ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ এবং সাবজাংটিভ তিন প্রকারের মুড। আসলে এই আমি তো ওই ঘুরে ওই কথাটাই আসে যে গ্রামারের আসলে একটা টপিক আরেকটা টপিকের সাথে কানেক্টেড, এমনভাবে কানেক্টেড আপনি ওই টপিকটা ভালো করে না বুঝলে এইটা বুঝতে পারেন না। এখন যদি মুডের আলোচনা করতে যাই তখন আবার দেখা যাবে যে এখানে কিন্তু আলোচনাটা আমরা পিছিয়ে যাব, ভার্ব কিন্তু আজকেও ইম্পর্টেন্টগুলো আমরা শেষ করতে পারবো না। এই জন্যে মুড, এমনিতে আমি বললাম যে মুড আসলে একটা বাক্যের ধরন। এইটা ধরনগুলো তিন ভাগে গ্রামারিয়ানরা ভাগ করছেন, ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ এবং সাবজাংটিভ। ইম্পারেটিভ তো বুঝতেছেন যে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, এটাও একটা মুড। আবার মুড আরেকভাবে কেউ বলে যে অ্যাক্টিভ মুড, প্যাসিভ মুড, সেটাকেও আবার কেউ মুড বলে। ডাইরেক্ট মুড, ইনডাইরেক্ট মুড, এভাবেও কেউ মুড বলে। তো এগুলো আলাদা একটা বিষয়। তো এই টেন্স গঠন করা, অ্যাক্টিভ প্যাসিভ গঠন করা, মুড গঠন করা, এই কাজগুলো করবে মূলত কি অক্সিলারি। আর সোজা কথাই তো আমরা জানি একটা ভার্বকে অক্সিলারি বলবো কখন? অক্সিলারি অথবা এগুলোকে আমরা তো বলি কি হেল্পিং ভার্ব। আচ্ছা এই হেল্পিং ভার্ব,
হেল্পিং ভার্ব তো আমাদের একটা কমন সেন্স থাকা দরকার। হেল্পিং ভার্ব তো হেল্প না করলে তো আর হেল্পিং হয় না। তাহলে এই ভার্বগুলো অন্য একটা ভার্বকে হেল্প করবে, তাহলে তো হেল্পিং ভার্ব হবে। তাহলে হেল্পিং আর অন্য ভার্বকে হেল্প না করে যখন একাই থাকে তখন তো সে কাউকে হেল্প, তখন তো ওই ভার্বটা কাউকে হেল্প করে না। যখন কোনো ভার্বকে হেল্প করে না তখন কিন্তু সেটা অক্সিলারি ভার্ব না। তো কেমন সেটা এখানে আমরা যদি বলি এখানে যে আচ্ছা, এই বক্সটা আপনারা একটু স্মরণ রাখেন, আমি মেশাই দিলাম। আমি কিন্তু এই আলোচনাগুলো করব। বি ভার্বগুলো সম্পর্কে আমাদের যেমন আইডিয়া আছে, এই আইডিয়া না, আইডিয়া অনেক ইমপ্রুভ হবে। হ্যাভ ভার্বগুলো সম্পর্কে যেটা আইডিয়া আছে শুধু সেটা না, হ্যাভ ভার্বের আলোচনা বিস্তৃতি হবে। ডু ভার্বের যেটা আইডিয়া সেটা, পিওর মডাল এবং সেমি মডাল, এই আলোচনাগুলো আমরা একটু বিস্তারিত করব। আচ্ছা, অক্সিলারি ভার্ব এটা কেমন করে, এখানে যেমন আমরা যদি বলি উই লার্ন ইংলিশ। আচ্ছা, উই লার্ন ইংলিশ এটা একটা বাক্য। যখন আমরা এখানে বললাম যে উই আর লার্নিং ইংলিশ, আচ্ছা তখন এই আর এসে কিন্তু টেন্স গঠনে সাহায্য করলো বা টেন্স পরিবর্তনে সাহায্য করলো। এখন যদি আমরা বাক্য এখানে লিখি যে ইংলিশ ইজ লার্নড। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই আপনাদের, এটা নিয়ে আপনাদের অনেক কনফিউশন আছে যে আসলে এটা লার্নড নাকি লার্নড, LEARNED। এটা মনে রাখবেন, লার্নড এবং লার্ন দুইটাই কিন্তু কারেক্ট, একটা আমেরিকান একটা কি ব্রিটিশ, তো দুইটাই কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম। এই জন্য কেউ যদি লার্নড লিখে আবার কেউ লার্নড লিখে ভুল না, কিন্তু দুইটা কিন্তু একই। তাহলে ইংলিশ ইজ লার্নড অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তাহলে এখানে দেখেন এই যে অক্সিলারি, তাহলে এটা কি টেন্স গঠনে সাহায্য করলো, এটা হলো কি ভয়েস গঠনে সাহায্য করলো, এটা হলো কি বাক্যটাকে পেসিভ করলো। তো বাক্যটাকে পেসিভ করলো। মুড, আমরা যদি এমনিতে আমরা বলি যে উই, আচ্ছা আমি বললাম যে গো হোম। আচ্ছা, গো হোম যখন, এটা কিন্তু একটা মুড, এখানে একটা মানে প্রেজেন্ট ফর্ম আছে কিন্তু যে গো হোম, তাহলে এইটা একটা মুড হলো যে এটা কি মুড, ইম্পারেটিভ মুড। তো আমরা অক্সিলারি ভার্বগুলো আরেকটা ভার্বকে হেল্প করবে, এটা আমরা বুঝতেছি যে আরেকটা ভার্বকে হেল্প করবে টেন্স গঠন করতে, মুড গঠন করতে এবং ভয়েস গঠন করতে। আচ্ছা, এখন আসেন আমাদের অক্সিলারিতে তিন প্রকারের আমরা বললাম, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। এই বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্বের আমাদের আমরা প্রথমে আলোচনাতে আসি ডু ভার্ব। কি আলোচনা আসবো? আচ্ছা, এই ডু ভার্ব, ও তার আগে আরেকটা বিষয় হলো, ভালো করে হিসেবটা আজকে স্মরণ রাখেন তো। অক্সিলারি ভার্ব যদি বলে কয়টা, তাহলে অক্সিলারি ভার্ব কিন্তু 12টা। এটা আনসার করবেন, অক্সিলারি হচ্ছে 12টা, আর প্রাইমারি অক্সিলারি কিন্তু আবার 14টা। প্রাইমারি অক্সিলারি 14টা কিভাবে জানেন? প্রাইমারি অক্সিলারি 14টা হওয়ার কারণটা হলো, এটা প্রাইমারি অক্সিলারি 14টা হওয়ার কারণটা হলো বি ভার্ব হলো 8টা, হ্যাভ ভার্ব 3টা, ডু ভার্ব 3টা, 3টে 3টে 6টা, 6টা আর 8টা হলো 14টা। এই 14টা হলো প্রাইমারি অক্সিলারি। তারপর তো অন্য যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোর আমরা কথা বলতেছি। এখানে দেখেন, আচ্ছা ডু ভার্বের তাহলে কাজ কি? তা ডু ভার্ব তো 3টা, ডু, ডাজ, ডিড। আচ্ছা, ডু, ডাজ, ডিড, এটা আমরা 3টা ডু ভার্ব। এই 3টা ভার্ব আমরা এমনিতে জানি যে এই 3টা ভার্ব আসলে বিভিন্নভাবে কাজ করে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। এই কাজটা আসলে এখানে লিমিটেড না, আপনাদের এখানে বুঝতে হবে। আচ্ছা, এই কাজগুলো আগে মনে রাখেন। ডু ভার্ব কাজ করবে কি কিভাবে? ডু ভার্ব কাজ করবে প্রিন্সিপাল ভার্ব হিসেবে, ডু ভার্ব কাজ করবে অক্সিলারি ভার্ব হিসেবে, ডু ভার্ব কাজ করবে কোনো একটা ভার্বকে ইমফেসিস দেওয়ার জন্য, ডু ভার্ব কাজ করবে, এটাকে বলা হয় ইংরেজিতে প্রো ভার্ব। প্রো ভার্ব
বা সাবস্টিটিউট ভার্ব। সাবস্টিটিউট ভার্ব, আচ্ছা ভালো করে মনে রাখেন। তাহলে ডু ভার্বের এই ফাংশনগুলো আমাদের এটা জানা খুব জরুরি। এখানে দেখেন, তাহলে আমি বেসিক 4টে বললাম, এই 4টেই কিন্তু আপনাকে জানতে হবে। ডু ভার্ব সম্পর্কে যখন আপনি শুধু এই প্রিন্সিপাল এবং অক্সিলারির ব্যবহারটা জানবেন, এগুলো না জানলে কিন্তু আপনার ঝামেলা হতে পারে, আপনি বাক্য লিখতে বা অন্য বাক্য বুঝতে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তাহলে এখানে দেখেন, প্রিন্সিপাল ভার্ব হিসাবে ইউজ হবে, অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হবে, এমফেসাইজ করার জন্য ইউজ হবে, প্রো ভার্ব বা সাবস্টিটিউট ভার্ব হিসেবে ইউজ হবে। এই ইউজগুলো আপনার জানাটা দরকার। তাহলে স্মরণ রাখবেন যে ডু ভার্বের বেসিক ব্যবহার কয়টা? 4টা। ডু ভার্বের বেসিক ব্যবহার কয়টা? 4টা। ডু ভার্ব 3টা, কিন্তু বেসিক ব্যবহার হলো 4টা। বেসিক ব্যবহার যে 4টা, তার মধ্যে একটা হলো প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, এমফেসিস দেওয়ার জন্য ভার্ব হয়, আর একটা হলো প্রোভার্ব বা সাবস্টিটিউট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে প্রোভার্ব বা সাবস্টিটিউট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন এক্সাম্পল আমরা দিব। এক্সাম্পলগুলো কেমন? প্রিন্সিপাল ভার্ব যখন হিসেবে ব্যবহৃত হয়, এই ডু ভার্ব যখন প্রিন্সিপাল ভার্ব হয়, তখনও কিন্তু আপনাকে একটা স্মরণ রাখতে হবে যে এগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে কিন্তু এগুলো ট্রানজিটিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে, ইনট্রানজিটিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে, শুধু ট্রানজিটিভ হবে সেটা না। এখানে যদি কেউ বলে যে প্রিন্সিপাল ভার্ব যে শি ডিড দ্য ওয়ার্ক, ডিড দ্য ওয়ার্ক, তাহলে শি ডিড দ্য ওয়ার্ক, এখানে ডিডটা প্রিন্সিপাল ভার্ব, কিন্তু ইউজ হয়েছে কি হিসেবে? ট্রানজিটিভ হিসেবে। তাহলে আমরা আবার যদি এখানে বলি শি ডিড ওয়েল, শি ডিড ওয়েল, সে খুব ভালো করছে, তাহলে এখানেও কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু এখানে ওয়ার্ক অবজেক্ট হওয়ার কারণে, ওয়ার্ক যেহেতু অবজেক্ট, এই কারণে এখানে এই ডিডটা কি? ট্রানজিটিভ ভার্ব। আর এখানে শি ডিড ওয়েল, এখানে ওয়েলটা যেহেতু অবজেক্ট না, এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তো এই কারণে কিন্তু অ্যাডভার্বিয়াল হওয়ার কারণে এইটা কিন্তু আর এখানে ট্রানজিটিভ ভার্ব না, এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে পয়েন্টটা স্মরণ রাখেন, ডু ভার্ব ইউজ হতে পারে প্রিন্সিপাল হিসেবে। যখন ডু ভার্বটা প্রিন্সিপাল হিসেবে ইউজ হয়, তখন ইট ক্যান বি ইউজড বোথ অ্যাজ ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। এটা কিন্তু ট্রানজিটিভ হিসেবে ইউজ হতে পারে, ইনট্রানজিটিভ হিসেবেও ইউজ হতে পারে, এটা রিমেম্বার। তো এটা একটা পয়েন্ট। দ্বিতীয় হলো যে ডু ভার্ব আপনার ইউজ হবে অক্সিলারি হিসেবে। অক্সিলারি হিসেবে যখন ইউজ হয়, সাধারণত দেখা যায় নেগেটিভ এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে, যে আই ডিড নট গো দেয়ার, তো এগুলো ইউজ আপনারা এটা জানেন যে অক্সিলারি হিসেবে ব্যবহার হয়। তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হলো, এখানেও প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হলো, এখানে প্রিন্সিপাল ট্রানজিটিভ, এখানে প্রিন্সিপাল কি? ইনট্রানজিটিভ। তাহলে প্রিন্সিপাল ট্রানজিটিভ আর এখানে হলো প্রিন্সিপাল ইনট্রানজিটিভ। আর ডু ভার্ব যখন ব্যবহৃত হবে, আমি বললাম যে ব্যবহৃত হতে পারে কি হিসেবে? অক্সিলারি হিসেবে। অক্সিলারি হিসেবে এগুলো সাধারণ, এগুলোর এক্সাম্পল আমরা যদি বলি যে আই ডিড নট গো দেয়ার, তাহলে আই ডিড নট গো দেয়ার, তাহলে এখানে ডিড হলো কি? অক্সিলারি। এগুলো ব্যবহার নিয়ে সমস্যা নেই, এগুলো ব্যবহার আপনারা পারেন। তো এখন তাহলে কমন দুইটা ব্যবহার, যে প্রিন্সিপাল ডু ভার্বটা প্রিন্সিপাল হতে পারে, আর কি হতে পারে? অক্সিলারি ভার্ব হতে পারে। তাহলে এইটা নিয়ে সমস্যা আমার মনে হয় নাই। পরের যে দুইটা আলোচনা, এই আলোচনাটা হলো, একটা হলো এই ডু ভার্বগুলো ব্যবহৃত হতে পারে এমফেসিস দেওয়ার জন্য। এমফেসিস দেওয়ার জন্য কেমন? এই ব্যবহারটা আপনার যেমন এমফেসিস দেওয়ার জন্য আমরা ব্যবহার করব কিভাবে? এখানে আপনি সাবজেক্ট প্লাস ডু প্লাস মেন ভার্ব, কোনো যুক্তিতর্ক, সাবজেক্ট প্লাস ডু প্লাস মেন ভার্ব, সাবজেক্ট প্লাস ডু প্লাস মেন ভার্ব প্লাস আদার্স। আচ্ছা, সাবজেক্ট প্লাস ডু ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস আদার্স, সেটা কেমন? আপনি বলেন, আপনি বাক্য পাইলেন, তাহলে আমরা এখানে পাইলাম প্রিন্সিপাল হিসেবে ব্যবহার পাইলাম, এখানে আমরা অক্সিলারি হিসেবে ব্যবহার পাইলাম। এখন আমাদের ইম্পর্টেন্ট যে আলোচনাটা, সেটা হলো ডু ভার্ব এমফেসিস দেওয়ার জন্য ব্যবহৃত হয় কখন, এটা একটা আলোচনা। আর একটা আলোচনাটা হলো যে প্রোভার্ব হিসেবে কেমন করে ডু ভার্বটা ইউজ হয়, প্রোভার্ব হিসেবে কেমন করে ডু ভার্বটা ইউজ হয়, এইটা একটা খুব ইম্পর্টেন্ট আলোচনা। এখানে দেখেন, ডু ভার্ব এমফেসিস দেওয়ার জন্য, হ্যাঁ আচ্ছা, এমফেসিস দেওয়ার জন্য ডু ভার্বটা কেমন করে ব্যবহৃত হবে, এইটা আমাদের আলোচনা। এমফেসিস দেওয়ার জন্য কেমন করে ব্যবহার হবে? আপনি বাক্য পাইলেন যে উই লাভ আওয়ার কান্ট্রি,
আমরা আমাদের দেশকে ভালোবাসি, এই বাক্যটাই কিন্তু আপনি বলতে পারবেন গুরুত্ব দেওয়ার জন্য যে আমরা আমাদের দেশকে ভালোবাসি, এটা স্বাভাবিক কথা না, আমরা আমাদের দেশকে অবশ্যই ভালোবাসি। তো অবশ্যই ভালোবাসি যখন আপনি বলবেন তখন আপনার বাক্যটা হবে উই ডু লাভ আওয়ার কান্ট্রি, উই ডু লাভ আওয়ার কান্ট্রি। তাহলে আপনি এখানে উই ডু লাভ আওয়ার কান্ট্রি, তাহলে আপনি এখানে ডুটা ইউজ করবেন কি করার জন্য? আপনি কিন্তু এখানে ডুটা ইউজ করবেন এইটা ইমফেসিস দেওয়ার জন্য বা জোর দেওয়ার জন্য বা গুরুত্ব দেওয়ার জন্য। ইমফেসিস দেওয়ার জন্য বা জোর দেওয়ার জন্য বা গুরুত্ব দেওয়ার জন্য আপনি এই ডুটা ইউজ করবেন। তাহলে আপনি যেমন আপনি বাক্য পড়লেন যে আই লাভ হার, তাহলে আই লাভ হার, আমি তাকে ভালোবাসি, কিন্তু সে ভালোবাসে কিনা? she does love me, she does love me। আচ্ছা, she does love me, সে আমাকে ভালোবাসে, তাহলে she does love me, সে আমাকে ভালোবাসে। তাহলে আপনি এখানে এই যে লাভ আছে, এই লাভের পূর্বে কিন্তু একটা অতিরিক্ত কি আনলেন? এই ডাজ আনলেন। এই ডাজটা আপনি ইউজ করতে পারবেন কেমন? এই ডাজটা যখন আপনি ইউজ করবেন তখন এইটাকে বলা হয় যে এমফাসাইজিং এই ডু। এমফাসাইজিং ডু বলতে কোনো ভার্বকে যখন আপনি জোর দিয়ে বুঝাতে চাবেন তখন আপনি যে কোনো ভার্বের পূর্বে কি আনতে পারবেন? ডিড আনতে পারবেন, অর্থাৎ ডু ভার্ব আনতে পারবেন। তাহলে এই ডু ভার্ব, এটা মনে রাখবেন, যে কোনো ভার্বের পূর্বে কোনো যুক্তিতর্ক ছাড়াই ডু ডাজ ইট, অর্থাৎ আমরা মনে করি যে ডু ডাজ ডিড তো শুধু ইন্টারোগেটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে ইউজ হয়। তাহলে আপনি কিন্তু মনে রাখবেন ইন্টারোগেটিভ নেগেটিভ শুধু না, ইন্টারোগেটিভ নেগেটিভ ছাড়াও ডু ডাজ ডিড আসতে পারে যদি আমরা কি বুঝেই ওই বাক্যটাকে জোর দেয়া বুঝেই, তাহলে কিন্তু এটা খুব স্বাভাবিকভাবে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ভার্ব আমি বলছিলাম যে প্রোভার্ব বলতে এই, তাহলে এমফাসাইজিং এর বিষয়টা গেল, যে এমফাসাইজিং এর ক্ষেত্রে আমরা যে কোনো ভার্বের পূর্বে ডু আনতে পারতেছি, এটা এমফাসাইজিং। আরেকটা আমরা ব্যবহার এখানে জানবো ডু ভার্ব অ্যাজ প্রোভার্ব অথবা এটাকে বলি আমরা সাবস্টিটিউট ভার্ব। আচ্ছা, ডু ভার্ব এটা একটা হেড আর কি, ডু ভার্ব অ্যাজ প্রোভার্ব অথবা এটাকে আমরা বলি কি সাবস্টিটিউট ভার্ব। আচ্ছা, আচ্ছা, এই ডু ভার্ব অ্যাজ প্রোভার্ব, আমরা ডু ভার্ব বলছি, ডু ভার্ব অ্যাজ প্রোভার্ব বা এই সাবস্টিটিউট ভার্ব। এটা কেন প্রোভার্ব বা সাবস্টিটিউট ভার্ব হলো? এটার মূলত কাজ হলো টু অ্যাভয়েড রিপিটেশন of previous verbs of previous verbs, আমি লিখি previous verbs বা ভার্ব। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে এই প্রোভার্বটা ইউজ করব আমরা কিভাবে, কেন ইউজ করব এই প্রোভার্বটা হলো টু অ্যাভয়েড রিপিটেশন অফ প্রিভিয়াস ভার্বটাকে রিপিট না করার জন্য আমরা এই ডু ভার্বটা যখন ব্যবহার করব তখন এই ডু ভার্বটাকে বলা হয় প্রোভার্ব বা সাবস্টিটিউট ভার্ব। এখানে দেখেন আমি এখানে বাক্য লিখি, she walks faster than I walk। আচ্ছা, এটা একটা বাক্য দেখেন, she walks faster than I walk। তাহলে আপনি এখানে দেখেন, আপনি কিন্তু ওয়াক্স এবং ওয়াক এই ভার্ব দুইটা কিন্তু রিপিট হয়েছে, ভার্বটা কিন্তু রিপিট হয়েছে। যখন কোনো ভার্ব রিপিট হয়, এই রিপিট হলে এই রিপিট ভার্বটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ডু ইউজ করতে পারি। এইটার নাম হচ্ছে প্রোভার্ব বা প্রো ইউজ, যেটা আমরা করি আর কি। এখানে দেখেন এটা কিন্তু আমরা বলতে পারি যে she walks
ফাস্টার দেন আই ডু। আচ্ছা, তাহলে আই ডু ফাস্টার দেন আই ডু, তাহলে এই ডুটা মূলত কাভার করলো কাকে? এই ডুটা মূলত কাভার করলো কাকে? ওয়াক্সকে। ডুটা মূলত কাভার করলো ওয়াক্সকে। তাহলে এই যে এখানে যে ডুটা ইউজ করলেন আপনি, এই ডুটাকে বলা হয় কি ভার্ব? এখানে ইউজটা হলো প্রোভার্ব বা সাবস্টিটিউট। প্রোভার্ব বা সাবস্টিটিউট। হ্যাঁ, আচ্ছা, আমরা আর 2-3টা এক্সাম্পল নিব। এখানের এক্সাম্পল নিলে তাহলে আমাদের ডু ইউ লাভ হার? ইয়েস আই ডু। তাহলে ইয়েস আই ডু, ডু ইউ লাভ হার? ইয়েস আই ডু। তো ইয়েস আই ডু দ্যাট মিনস কি? ইয়েস আই ডু এটার অর্থটা হলো যে এই ডুটা কিন্তু আবার কাভার করলো আপনার কাকে? কাভার করলো কিন্তু মূলত লাভকে। কাভার করলো কিন্তু মূলত কাকে? লাভকে। এই ডুটা কাভার করলো মূলত কাকে? লাভকে। তাহলে ডু ইউ লাভ হার? ইয়েস আই লাভ। ইয়েস আই লাভ। তাহলে ইয়েস আই লাভ আপনি দিবেন, লাভ না দিয়ে কিন্তু আপনি কি she likes ice cream. She likes ice cream and so do I. And so do I. কালো কালি ব্যবহার করবেন স্যার। আচ্ছা আচ্ছা, সো she likes ice cream and so do I. তাহলে এখানে এই যে লাইকস, এই লাইকসের পরিবর্তে আমরা এখানে আনলাম কি? ডু। তাহলে এই ডুটার নাম হলো কি ভার্ব? প্রোভার্ব বা সাবস্টিটিউট ভার্ব। এটা কিন্তু আপনারা স্মরণ রাখবেন যে তাহলে আমরা ব্যবহার করতে পারলাম। তাহলে ডু ভার্ব যে 3টা, ডু ডাজ ডিড, এটা ব্যবহার হয় 4 ভাবে। কয় ভাবে? ডু ডাজ ডিডটা প্রিন্সিপাল ভার্ব হতে পারে, ডু ভার্ব 3টা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, ডু ভার্ব 3টা এমফেসাইজিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, ডু ভার্ব 3টা প্রোভার্ব হিসেবে ইউজ হতে পারে। তাহলে ডু ডাজ ডিড যখন আপনি দেখবেন তখন শুধু প্রিন্সিপাল এবং অক্সিলারি না, ডু ভার্বের যে আপনি যে এই 4 ক্যাটাগরির যে ব্যবহারটা, এই ব্যবহারটা আপনার মাথায় থাকতে হবে। যখন এই 4 ক্যাটাগরির ব্যবহারটা আপনার মাথায় থাকবে তখন কিন্তু আপনি ডু ভার্ব আপনার বাক্যেও আপনি ইউজ করতে পারবেন, অথবা এই ডু ভার্ব ইউজ করে যে কোনোভাবে যখন বাক্য আসবে তখন বাক্যগুলো কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন। এই বাক্য বুঝতে কিন্তু, তাহলে আমি আবার রিপিট করতেছি, ডু ভার্বের ব্যবহার কয়ভাবে? বেসিক ব্যবহার কয়টা? 4টা মনে রাখবেন। ডু ভার্ব প্রিন্সিপাল ভার্ব হতে পারে, ডু ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, ডু ভার্ব এমফেসাইজিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আর ডু ভার্ব প্রোভার্ব বা সাবস্টিটিউট ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এবং প্রত্যেকটা ব্যবহারের কিন্তু আমরা কি করলাম? এক্সাম্পল যেহেতু আমরা দিছি যে কিভাবে আসে, আসলে অ্যাভয়েড করে কিভাবে, এই এক্সাম্পলগুলো যখন আপনি রিপিট করে দেখবেন তাহলে আমার মনে হয় ডু ভার্বের বিষয়টা অনেক ইজিলি ক্লিয়ার হবে। এটা নিয়ে আর খুব ঝামেলা করার দরকার নাই। আচ্ছা, এরপরে আমাদের ডু ভার্ব, আর একটা ভার্ব আমরা পড়ছি, সেই ভার্বটা হলো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব এইটাও 3টা আমরা পড়ছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আচ্ছা, হ্যাভ, হ্যাজ, হ্যাড এইটার ব্যবহার কয়টা? এইটার ব্যবহারও 4টা। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাডটাকেও আমরা শুধু প্রিন্সিপাল এবং অক্সিলারি হিসেবে দেখব সেইটা না, এটার ব্যবহারও মূলত কয়ভাবে হয়? এটার ব্যবহারও কিন্তু মূলত 4 ভাবে হয়। তো এটার ব্যবহারও মূলত 4 ভাবে হয়। আমরা দেখব যে হ্যাভ, হ্যাজ, হ্যাডটাও আসলে কেমন করে 4 ভাবে ইউজ হয়। হ্যাভ ভার্ব 4 ভাবে ব্যবহৃত হলে, ডু ভার্ব 4 ভাবে ব্যবহার হলো, হ্যাভ ভার্ব ব্যবহার হবে কয় ভাবে? 4 ভাবে। এগুলো কমন ভার্ব, আসলে এই ক্লাসগুলো আমার মনে হয় সবাই করছেন, এগুলো জানেন, কিন্তু তারপর রিপিট করতেছি যেহেতু ভার্বের ক্লাস, এগুলো আসলে আলোচনা ছেড়ে যাওয়াটা কেমন হয়, মনে হলো যে খুব গুরুত্বপূর্ণ হওয়ার কারণে সবাই পড়ছেন, এই জন্য আমি আবার রিপিট
করতেছি এই কারণে যেন একটু গ্যাপ থাকলেও গ্যাপটা যেন পূরণ করতে পারেন। হয়তো ডু ভার্বের ক্ষেত্রে দেখা যাবে যে অক্সিলারি এবং মেন ভার্ব হিসেবে জানেন, এই প্রো ভার্ব বা এমফেসাইজিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এইটা হয়তো বা কারো কারো অজানা থাকতে পারে। আপনি আপনার বাক্যেও এখন কিন্তু খুব ইজিলি আপনি বললেন যে আমি নামাজ পড়ি, নিয়মিত নামাজ পড়ি, ইয়েস আই পারফর্ম মাই প্রেয়ার রেগুলারলি, অথবা আই পারফর্ম মাই প্রেয়ার। তাহলে এটা কেউ যদি বিশ্বাস, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আলোচনা হচ্ছে, তো আপনি নামাজ পড়েন এইটা আলোচনা হচ্ছে, কিন্তু আপনি যখন বলবেন ইয়েস আই ডু পারফর্ম মাই প্রেয়ার রেগুলারলি, তাহলে আই ডু পারফর্ম, তাহলে যখন আপনি ডু বলেন আই ডু পারফর্ম, তখন কিন্তু আপনাকে বলবে না সে অবশ্যই নামাজ পড়ে। তার কারণটা হলো, না হলে পারফর্মের আগে কিন্তু অতিরিক্ত ডুটা সে আনতো না। তো যখনই কোনো ভার্বের পূর্বে আপনি অতিরিক্ত ডু আনবেন, তখন সেটা এমফেসাইজিং হলো এবং সেটা আরও গ্রহণযোগ্যতা বেশি পাইলো। এটা একটা। আর একটা হলো যে আমরা পড়লাম যেটা যে আপনি ভার্ব অ্যাভয়েড করবেন, একটা ভার্ব একটা বাক্যে দুইবার ব্যবহার না করে সেকেন্ড বার যখন ব্যবহার করবেন তখন সেকেন্ড বার ব্যবহার না করে ওখানে ডু আপনি আনতে পারেন। হ্যাভ ভার্বের ক্ষেত্রে এইরকম 2-3-4টে আমাদের ইনফরমেশন আছে। তাহলে হ্যাভ ভার্ব ব্যবহার হবে কি হিসেবে? প্রিন্সিপাল হিসেবে। হ্যাভ ভার্ব ব্যবহৃত হবে অক্সিলারি হিসেবে। হ্যাভ ভার্ব ব্যবহৃত হবে কজেটিভ হিসেবে। আর হ্যাভ ভার্ব ব্যবহৃত হবে মডাল হিসেবে। আচ্ছা, মডাল। আচ্ছা, তাহলে হ্যাভ ভার্বেরও ইউজ কয়টা? 4টা। হ্যাভ ভার্বেরও ইউজ হলো 4টা। তাহলে ইউজ হলো 4টা। একটা প্রিন্সিপাল হিসেবে ইউজ হবে, অক্সিলারি হিসেবে ইউজ হবে, কজেটিভ হিসেবে ইউজ হবে, আর কি মডাল হিসেবে ইউজ হবে। এই 4টে ব্যবহারও আপনার জানা খুব দরকার বা জানা খুব জরুরি। প্রিন্সিপাল হিসেবে ইউজ হবে, এগুলো নিয়ে সমস্যা নেই, আমার মনে হয় এগুলো জানেন। তবে একটা ইনফরমেশন আমি এখানে আপনাকে দিতে চাই, যে হ্যাভ শব্দটা বা হ্যাভ ভার্বটা এমন একটা ভার্ব, আপনি এই যে অক্সফোর্ড বলেন বা এই যে ক্যামব্রিজ বলেন বা যে ডিকশনারি দেখেন, হ্যাভ ভার্বের কিন্তু 36, 37, 40, 50টা পর্যন্ত অর্থ দেয়া আছে। হ্যাভ ভার্ব কিন্তু বিভিন্ন অর্থ কাভার করে। হ্যাভ মানে খাওয়া, হ্যাভ মানে যাওয়া, হ্যাভ মানে পাওয়া, হ্যাভ মানে পান করা, এটা আপনি যেটা পাবেন সেটা। এই জন্যে হ্যাভ ভার্ব যখন কোথাও দেখবেন তখন কিন্তু খুব সেন্স কাজ করতে হয় যে আসলে এখানে হ্যাভ ভার্বটা কি অর্থ প্রকাশ করছে। এই হ্যাবের কিন্তু এইটা একটা খুব মারাত্মক ইউজ। তো আপনি এখানে দেখেন, তাহলে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমি এক বাক্যে যদি বলি যে আই হ্যাভ হ্যাড মাই মিল, তাহলে আই হ্যাভ হ্যাড মাই মিল যদি আপনি এখানে বলেন, তাহলে এখানে দেখেন হ্যাভ হ্যাড, তাহলে প্রথম হ্যাভটা অক্সিলারি, পরের হ্যাডটা কি প্রিন্সিপাল ভার্ব। এখানে হ্যাভ মানে কিন্তু কি খাওয়া, আই হ্যাভ হ্যাড মাই মিল। তাহলে আই হ্যাভ এ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ আছে, তাহলে হ্যাভটা কি প্রিন্সিপাল ভার্ব। তাহলে আপনি যখন বলেন আই হ্যাভ রিটেন অ্যান এসে, আই হ্যাভ রিটেন অ্যান এসে বা আই হ্যাভ রিটেন এ রিপোর্ট, তখন কিন্তু হ্যাভটা কি অক্সিলারি। তাহলে প্রিন্সিপাল অক্সিলারি নিয়ে আমার মনে হয় এক্সাম্পল দেয়া বা এইটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, এটা সবাই জানেন। প্রিন্সিপাল অক্সিলারি মূলত হ্যাভ ভার্বের ব্যবহারটা পজিটিভ হিসেবে এইটা একটু ইয়া থাকতে পারে। এখানে দেখেন হ্যাভ ভার্ব, ও কালো কালি ইউজ করতে বলছেন না, হ্যাভ ভার্ব অ্যাজ পজিটিভ। আচ্ছা, পজিটিভের কিন্তু আসলে একটা পূর্ণাঙ্গ আলোচনা আছে, পজিটিভের একটা পূর্ণাঙ্গ আলোচনা আছে, কিন্তু হ্যাভ ভার্বগুলো পজিটিভ হিসেবে ব্যবহৃত হয় কিভাবে? পজিটিভের সোজা অর্থ হলো করায় নেয়া। পজিটিভের খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা। সময় কত আল্লাহ। তাহলে পজিটিভের আলোচনাটা আমরা এখানে পজিটিভ 5টা মূলত বেসিক ভার্ব পজিটিভ হিসেবে ব্যবহৃত হয়। হ্যাভ, গেট, লেট, হেল্প, আর একটা হলো মেক। তাহলে মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ। তাহলে হ্যাভ একটা পজিটিভ। এই হ্যাভটা যখন পজিটিভ হিসেবে ব্যবহৃত হয়, এই ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। আপনি এখানে এই পজিটিভের ব্যবহারটা দেখেন, তাহলে পজিটিভ হলো করিয়ে নেয়া, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস এজেন্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, স্ট্রাকচারটা খুব ভালো করে মনে রাখবেন, 2টা স্ট্রাকচার কিন্তু।
হ্যাভ ভার্ব অ্যাজ কজেটিভ, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, হ্যাভ ভার্ব অ্যাজ কজেটিভ খুব ইম্পর্টেন্ট। করিয়ে নেওয়া, কজেটিভের সোজা অর্থ এখন পর্যন্ত শুধু জেনে নেন, করিয়ে নেয়া, করিয়ে নেয়া। আচ্ছা, তো করিয়ে নেয়া কজেটিভ, কজেটিভের পূর্ণাঙ্গ ক্লাস আছে, কিন্তু হ্যাভ, স্পেশালি হ্যাভ ভার্বের আলোচনা, যেহেতু হ্যাভ ভার্বটা কজেটিভ হিসেবে ব্যবহার হয় কিভাবে সেটা আলোচনা। তো হ্যাভ ভার্বটা পজিটিভ বাক্যে হয়ে ব্যবহৃত হয়েছে, এটা আমি বুঝবো কিভাবে? আপনি এটা শুনেন, একটা বাক্যে শুধু হ্যাভ ভার্ব আছে, একটা শুধু হ্যাভ ভার্ব আছে, তখন হ্যাভ ভার্বটা প্রিন্সিপাল। একটা বাক্যে হ্যাভ ভার্ব আছে, হ্যাভের পরেই আরেকটা ভার্ব আছে, তখন হ্যাভটা কি? অক্সিলারি। তাহলে আই হ্যাভ রিটেন, হ্যাভের পরে রিটেন আছে, তখন হ্যাভটা কি? অক্সিলারি হলো। আর আই হ্যাভ এ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ আছে, হ্যাভের পরে ওই বাক্যে আর কোনো ভার্ব নাই, তখন হ্যাভটা প্রিন্সিপাল ভার্ব হলো। কিন্তু হ্যাভটা যখন পজিটিভ ভার্ব হবে, তখন আমি দুইটা স্ট্রাকচার লিখতেছি এখানে, এই দুই স্ট্রাকচারে কিন্তু হ্যাভ ভার্বটা থাকবে, এই দুই স্ট্রাকচারের বাইরে কিন্তু থাকবে না। তাহলে এই দুই স্ট্রাকচারে হ্যাভ ভার্বটা থাকবে। এখানে দেখেন, সাবজেক্টের পর হ্যাভ ভার্ব থাকবে, তারপরে একটা এজেন্ট থাকবে, অর্থাৎ এজেন্ট বলতে এখানে যে কাজটা করবে, অর্থাৎ আরেকটা সাবজেক্ট থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে, তারপরে কি? অবজেক্ট থাকবে। আর হ্যাভ ভার্বের আরেকটা স্ট্রাকচার হলো, আরেকভাবে থাকতে পারে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস মেন ভার্ব, প্লাস মেন ভার্ব প্লাস এজেন্ট, এটা ব্র্যাকেটে থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে খুব ভালো করে বুঝেন, দুইভাবে কিন্তু হতে পারে। একটা হলো সাবজেক্টের পরে হ্যাভ থাকবে, হ্যাভের পরে এজেন্ট থাকবে। আর একটা হলো সাবজেক্টের পর হ্যাভ থাকবে, হ্যাভের পরে এজেন্ট না থেকে কি থাকবে? অবজেক্টটা থাকবে। এই দুইভাবে কিন্তু হ্যাভ ভার্বটা পজিটিভ হয়। তাহলে এই দুইভাবে হ্যাভ ভার্বটা পজিটিভ হয়, এটা কিন্তু সাধারণত মনে রাখবেন যে এইটা সাধারণত হলো অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ অর্থ দিবে, আর এইটা হলো পেসিভ, এটা হলো পেসিভ অর্থ দিবে। আমরা পারলে পজিটিভের আলোচনাটা আরো পূর্ণাঙ্গ করব। এখানে দেখেন, তাহলে হ্যাভ ভার্ব পজিটিভ হিসেবে ব্যবহৃত হবে কিভাবে? এই দুই স্ট্রাকচার স্মরণ রাখবেন ভালো করে, সাবজেক্ট হ্যাভ প্লাস এজেন্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, আর একটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট থাকবে, তারপরে মেন ভার্ব এবং এজেন্ট হয়ে থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, স্ট্রাকচার আমরা লিখলাম, বাক্য লিখবো আর কি। আপনি যখন বলবেন যে, কালো দিয়ে লিখি না, the teacher had the students, the teacher had the students do, তাহলে the teacher had the students do their assignments। আচ্ছা, the teacher had the students do their assignment, এখানে মনে রাখবেন কিন্তু হ্যাভের পরে যদি এজেন্ট থাকে, হ্যাভের পরে যদি এজেন্ট থাকে, তাহলে এই ভার্বটা হবে বেজ ফর্ম, এই ভার্বটা হবে বেজ ফর্ম। আর এই হ্যাভের পরে যদি অবজেক্ট থাকে, তখন কিন্তু এই ভার্বটা হবে ভিপিপিবি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মনে রাখবেন। হ্যাভের পরে যদি এজেন্ট থাকে, ব্যক্তি থাকে, সাধারণত হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে, তাহলে পরের ভার্বটা হবে বেজ ফর্ম। আর হ্যাভের পরে যদি বস্তু থাকে, অবজেক্ট থাকে, তাহলে পরের ভার্বটা কিন্তু হবে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে কয়েকবার। আবার বলতেছি আমি, আপনি দেখেন, তাহলে পজিটিভ হিসেবে যদি ব্যবহার হয় হ্যাভ ভার্ব, তাহলে এই দুই স্ট্রাকচারেই ব্যবহার হতে হবে, এর বাইরে কিন্তু ব্যবহার নাই। তাহলে পজিটিভ হিসেবে যদি ব্যবহৃত হয়, তাহলে দুইভাবে ব্যবহৃত হবে। একটা হলো সাবজেক্টের পরে হ্যাভ থাকবে, তারপরে একটা এজেন্ট থাকবে, সাবজেক্ট দ্য টিচার, এজেন্ট হলো, তারপরে হ্যাভ ভার্ব আছে হ্যাড, তারপরে হলো স্টুডেন্টস, তারপরে মূল ভার্বটা কি হলো? বেস ফর্ম হলো, তারপরে মূল ভার্বটা হলো বেস ফর্ম। তাহলে এইটা, এই বাক্যটার অর্থ কি হলো? দ্য টিচার হ্যাড দ্য স্টুডেন্টস ডু দেয়ার অ্যাসাইনমেন্ট, টিচার স্টুডেন্টদের দ্বারাই তাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করাইলো, বা তাদের অ্যাসাইনমেন্ট করাইলো। টিচার স্টুডেন্টের দ্বারাই অ্যাসাইনমেন্ট করাইলো, তাহলে স্টুডেন্টের দ্বারাই অ্যাসাইনমেন্ট করাইলো,
এইটা হলো হ্যাভ ভার্বের একটা ব্যবহার আর কি। আই হ্যাভ মাই হোমওয়ার্ক ডান ফর মি। আচ্ছা, ভালো করে বুঝেন, আই হ্যাভ মাই হোমওয়ার্ক ডান ফর মি, এখানে হ্যাভ আছে, হ্যাভের পরে কিন্তু মাই হোমওয়ার্ক একটা আছে, মাই হোমওয়ার্ক। তো মাই হোমওয়ার্কটা কিন্তু অবজেক্ট, এখানে কিন্তু এজেন্ট না, তাহলে মাই হোমওয়ার্কটা এজেন্ট না, অবজেক্ট। অবজেক্ট হওয়ার কারণে এখানে কিন্তু হবে পরের ভার্বটা হলো কি পিপি, পরের ভার্বটা হলো পিপি। তাহলে আমরা বলছিলাম, তাহলে হ্যাভ ভার্ব দেখলেই হ্যাভ ভার্বের এইটা একটা একটা করে মানে মুখস্থ করেন তাহলে আরো ইজি হবে। সোজা কথাই, হ্যাভের পরে ব্যক্তি থাকলে পরের ভার্ব বেস ফর্ম, হ্যাভ ভার্বের পরে বস্তু থাকলে পরের ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। একটাও যদি আজকে ক্লাসটা করে যদি একটা রুলও আপনি মাথায় নিতে পারেন, পজিটিভের তো 5টা ব্যবহার থেকে প্রশ্ন অবশ্যই হয়, যেমন গেট, মেক এবং লেট হেল্পগুলো থেকেও, তার মধ্যে কিন্তু হ্যাভটা খুব ইম্পর্টেন্ট। তাহলে হ্যাভের ক্ষেত্রে আমরা জানলাম হ্যাভের পরে ব্যক্তি প্লাস পরের ভার্ব কি, এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও খুব ইফেক্টিভ। হ্যাভ প্লাস ব্যক্তি প্লাস ভার্বের বেস ফর্ম, হ্যাভ প্লাস বস্তু প্লাস ভার্বের পিপি। হ্যাভ প্লাস ব্যক্তি প্লাস ভার্বের বেস ফর্ম, হ্যাভ প্লাস বস্তু প্লাস। আচ্ছা, আমি আপনি যদি বাক্য লেখেন I had my hair cut। আচ্ছা, I had my hair cut, আমি আমার চুল কাটালাম বা কাটাইছিলাম, আপনি যেটাই বলেন। তাহলে I had my hair cut, তো আপনি এখানে দেখেন কাট, যেহেতু কাটের যেহেতু 3টা ফর্ম একই, কাট কাট কাট, তাহলে তো আমরা এখানে অবশ্যই মনে করবো যে কাট এখানে ইউজ হইতে কি পাস্ট পার্টিসিপল হিসেবে। তাহলে হ্যাড আপনি পাইলেন, তাহলে হ্যাড প্লাস কি মাই হেয়ারটা কি বস্তু, মাই হেয়ারটা বস্তু, তাহলে বস্তু যেহেতু অবজেক্ট, মাই হেয়ারটা কি অবজেক্ট, অবজেক্ট হওয়ার কারণে কিন্তু পরের ভার্বটা কি হলো পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। তখন আমরা ভাবলাম যে অবশ্যই এখানে হ্যাডটা কি হয়ে গেছে, হ্যাডটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে, পজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে হ্যাভ ভার্বের 3টে ব্যবহার আমরা পেলাম। হ্যাভ ভার্ব প্রিন্সিপাল ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব কিন্তু পজিটিভ ভার্ব হতে পারে। পজিটিভ যখন হবে তখন স্ট্রাকচার মনে রাখবেন, হ্যাভের পরে হয় ব্যক্তি থাকবে, না হলে কি বস্তু থাকবে। কনফার্ম, ব্যক্তি থাকলে পরের ভার্বটা বেস ফর্ম হবে, আর বস্তু থাকলে পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাভের এই 3টে। আর একটা হ্যাভের ব্যবহার আছে, হ্যাভ ভার্বগুলোর সাথে যখন টু যোগ হয় তখন হ্যাভ ভার্বগুলো কিন্তু মডাল হয়ে যায়। মডাল হয় কিভাবে দেখেন, কালো নেই কেন, শুধু হ্যাভ টু, হ্যাজ টু, এইটার অর্থ হলো তে হবে, বাধ্যবাধকতা অর্থ দেওয়ার জন্য। হ্যাড টু, এটার অর্থ হলো তে হয়েছিল। তাহলে এই ট্রান্সলেশন করার ক্ষেত্রে আপনাদেরকে এগুলো হেল্প করবে। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড 3টে যে ভার্ব আছে, এগুলোর সাথে যখন টু যোগ হয় তখন এই ভার্বগুলো কিন্তু কি হয়ে যায়, তখন কিন্তু এই ভার্বগুলো হয়ে যায় মডাল। তখন এই ভার্বগুলো হয়ে যায় কি মডাল, এবং এগুলোর পরে কিন্তু কি হয় বেস ফর্ম হয়। তখন এই ভার্বগুলো হয়ে যায় মডাল, তখন এগুলোর পরে কি হয় বেস ফর্ম হয়। এখন দেখেন আপনি, আমাদেরকে অনেক পড়তে হবে, তাহলে আমাদেরকে অনেক পড়তে হবে। উই হ্যাভ টু, উই তে হবে, তো উই হ্যাভ টু রিড মোর বা মাস, উই হ্যাভ টু রিড মোর, আমাদেরকে আরও অনেক পড়তে হবে। তাহলে উই হ্যাভ টু, তাহলে হ্যাভ টু, এটা তখন এখানে যদি আপনার প্রশ্ন করে যে এখানে হ্যাভ টুটা কোন ভার্ব, তখন আপনাকে কিন্তু দেখাতে এখানে অবশ্যই হ্যাভ টুটা মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অক্সিলারি না। তাহলে অর্থাৎ প্রাইমারি অক্সিলারি না, এটা মডাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে সোজা কথা, তাহলে আমাকে ঢাকা যেতে হয়েছিল, তাহলে আই হ্যাড টু গো টু ঢাকা, তাহলে আই হ্যাড টু গো টু ঢাকা, আমাকে ঢাকা যেতে হয়েছিল। এই যে হ্যাড টু আপনি ইউজ করলেন, তাহলে এই হ্যাড টুটা হলো আপনার কি মডাল। তাহলে মডাল যখন হবে তখন মডাল হওয়ার শর্ত হলো পরের ভার্বটা কি হবে বেস ফর্ম হিসেবে, পরের ভার্বটা
বেস ফর্ম হবে আর কি, এইটা হলো মডাল। তাহলে আমরা হ্যাভ ভার্বের চারটে ব্যবহার পাইলাম। তো হ্যাভ ভার্বের চারটে ব্যবহারের মধ্যে একটা হলো কি প্রিন্সিপাল, অক্সিলারি, পজিটিভ, আর একটা কি মডাল। এরপরে অক্সিলারি ভার্বের আর একটা ফর্ম কিন্তু আছে বি ভার্ব। আচ্ছা বি ভার্ব কয়টা? 8টা। বি ভার্ব হলো 8টা। বি ভার্ব কয়টা? বি ভার্ব 8টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং 8টা হলো কি ভার্ব? বি ভার্ব। এই বি ভার্বগুলো কিন্তু এটার মূল বৈশিষ্ট্য হলো, এই বি ভার্ব 8টার মূল বৈশিষ্ট্য হলো এগুলো প্রিন্সিপাল যখন হবে তখন অলওয়েজ কিন্তু ইনট্রানজিটিভ। এগুলো অলওয়েজ না, যখন প্রিন্সিপাল হবে তাহলে প্রিন্সিপাল যখন হবে তাহলে এগুলো ব্যবহৃত হবে প্রিন্সিপাল হিসেবে ব্যবহৃত হবে। আর যখন প্রিন্সিপাল হিসেবে ব্যবহৃত হবে তখন মনে রাখবেন এগুলো অলওয়েজ ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়, স্মরণ রাখতে হবে। তখন এগুলো অলওয়েজ ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়। আর এগুলো তো কি অক্সিলারি হিসেবেও ব্যবহৃত হতে পারে, এটা তো আমরা জানি। যেমন আমরা যদি বলি যে উই আর স্টুডেন্ট, বা আই এম এ টিচার, বা আই এম এ স্টুডেন্ট, এমটা তো এখানে প্রিন্সিপাল ভার্ব। আই এম গোয়িং টু রাইট এ বুক, বা আই এম গোয়িং টু স্কুল, তখন এমটা অক্সিলারি। এগুলো তো খুব বেসিক, বা এগুলো আসলে বুঝতেছেন বা এগুলো পারবেন। তো এই বি ভার্বের খুব সমস্যা হওয়ার কথা না। আচ্ছা এখানে আমি ক্লাসটা শেষ করার আগে আপনাদেরকে একটু খালি রিপিট করাই। রিপিটটা হলো, আমরা এখানে ক্লাসটা শুরু করছিলাম যে অক্সিলিয়ারি, এই অক্সিলিয়ারিটাকে আমরা দুইটা ভাগ করলাম। একটাকে বললাম প্রাইমারি অক্সিলিয়ারি, আর একটাকে বললাম আমরা মডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারিটাকে আমরা তিনটে ভাগ করছি। একটা হলো বি, হ্যাভ, আর হলো কি ডু। আর মডালটাকে আমরা দুইটা ভাগ করছি, একটা হলো পিওর মডাল, আর একটা হলো সেমি মডাল। এখানে একটা বিষয় দেখেন, আপনারা খালি এই হিসাবটা একটু স্মরণ রাখেন, মনে রাখবেন অক্সিলারি ভার্ব যদি পরীক্ষায় প্রশ্ন আসে, অক্সিলারি ভার্ব যদি বলে সংখ্যায় কয়টা, তাহলে অক্সিলারি ভার্ব হলো 12টা। এটা কিন্তু অনেক সময় ভুল। অক্সিলারি ভার্ব কয়টা? 12টা। আর এই প্রাইমারি অক্সিলারি যখন আসবে, প্রাইমারি অক্সিলারি যদি বলে কয়টা, তাহলে প্রাইমারি অক্সিলারি অবশ্যই আনসার করবেন 14টা। প্রাইমারি অক্সিলারি কেন 14টা সেটা কিন্তু আপনারা অলরেডি বুঝলেন, কারণ এই বি ভার্ব হলো 8টা, হ্যাভ ভার্ব হলো 3টা, ডু ভার্ব হলো 3টা। তাহলে 3 3 6 আর 8 14। এখানে একটা প্রশ্ন হতে পারে যে অক্সিলারি হলো 12টা, প্রাইমারি অক্সিলারি কেমন করে 14টা? এটা আসলে হতে পারে কারণ ব্রাঞ্চটা বেশি হতে পারে। এটা হলো একটা বাবার 3জন সন্তান, তার ছেলের 5জন সন্তান হতে পারে, এটা হতে পারে। এই জন্যে এটা স্মরণ রাখবেন, অক্সিলারি 12টা কিন্তু প্রাইভেটের পরীক্ষা আসছিল কয়েকবার। অক্সিলারি 12টা কিন্তু প্রাইমারি অক্সিলারি কয়টা? 8টা, আর 6টা 14টা। এখন পিওর মডাল এবং সেমি মডাল, এই সেমি মডালের এখানে আলোচনাটা অনেক সুন্দর করে দেয়া আছে। পিওর মডাল হলে যেই মডালগুলো কখনো প্রিন্সিপাল ভার্ব হতে পারবে না সেগুলো পিওর মডাল। যেগুলো কখনো প্রিন্সিপাল ভার্ব হতে পারে না, সেগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে হয় না, সেগুলো হলো পিওর মডাল। আর সেমি মডালের এখানে সাধারণত দুইটা ভার্ব, এই দুইটা ভার্ব দিয়ে প্রশ্ন আসছে যাবত, একটা নিড আর একটা হলো ডেয়ার। এই ভার্ব দুইটা মাঝে মাঝে মডাল হিসেবে ব্যবহৃত হয়, আবার মেন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এই যে মডাল, প্রিন্সিপাল ভার্ব এবং মডাল ভার্ব দুই রূপে ব্যবহৃত হয়, তখন সেই ভার্বটাকে বলা হয় সেমি মডাল। সেমি মডালের সংজ্ঞাটা হলো প্রিন্সিপাল হিসেবেও ব্যবহৃত হয় এবং মডাল হিসেবেও ব্যবহৃত হয়। অক্সিলারি ভার্বগুলো যেমন কোনো ভার্বের, তবে এগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোর সাথে এস হয় না, আইএনজি হয় না, টু হয় না। এগুলো মডালের যেটা বৈশিষ্ট্য সেটা ঠিক রাখবে, এগুলো কি মডাল হিসেবেও ব্যবহৃত হবে এবং অক্সিলারি। এটা বই দেখে আপনার খুব জটিলতার এখানে কিছুই নাই। তাহলে যেগুলো মডাল হিসেবেও ব্যবহৃত হয়
এবং প্রিন্সিপাল হিসেবেও ব্যবহৃত হতে পারে, সেগুলোর নাম সেমি মডাল। আর যেগুলো শুধু মডাল হিসেবে ব্যবহৃত হয় সেগুলো কিন্তু, তবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু এক্সেপশনাল আছে, এটা আপনারা জানেন। যখন উইল আপনি বলেন উইল, তাহলে উইলটা কি? উইলটা তো মডাল ভার্ব, এক্সেপশনাল বিষয়গুলো কিন্তু আপনাকে এক্সেপশনালি রিসিভ করতে হবে। উইল, তো উইল তো মডাল ভার্ব, ঠিক আছে, কিন্তু উইল মানে তো ইচ্ছা করা, উইল আবার তো প্রিন্সিপাল ভার্ব হয়। উইল মানে কি? ইচ্ছা করা। তাহলে উইল মানে ইচ্ছা করা, তাহলে আপনি উইল দেখলেই মডাল বলবেন সেটা না, এটা তো ক্যান মনে করেন, সিএন, ক্যান। তো ক্যান দেখলে আমরা কি বলবো? ক্যান তো কি? অক্সিলারি, কিন্তু ওইটা তো প্রিন্সিপাল হিসেবে ব্যবহৃত হবে, অর্থটা তখন চেঞ্জ হবে, এগুলো আমরা জানি। তো এখানে আসলে ইম্পর্টেন্ট আলোচনাটা কিন্তু আমাদের আজকে ছিল, আমি খুব তাড়াহুড়ো করে কথা বলতেছি যেন পজিটিভ ভার্বটা পড়াইতে পারি, কিন্তু পজিটিভ ভার্বটা তো পড়াইতে আমাদের তো সময়ও পার হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেলে তো ক্লাস কতক্ষণ কন্টিনিউ করবেন? আর এই আলোচনাগুলো করে পজিটিভটা আলোচনা করার কথা, পজিটিভটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু পজিটিভটা আমরা দেখি নেক্সট ক্লাসে ভয়েজের সাথে যদি আমরা পজিটিভটা আলোচনা করতে পারি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।